প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। যাক, সেদিন যে ক্লাসটা আমি নিয়েছিলাম, আমি বলা হয়েছিল যে তোমরা বাড়িতে দেখবে এই টপিকসগুলো এবং বইয়ে সংগ্রহ করবে। আশা করি বাড়ি সবাই দেখেছো, বইয়ে সংগ্রহ করেছো। তো আমি আজকে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে ভূগোল প্রথম পত্রে প্রথম অধ্যায় থেকে। সেদিনও এই অধ্যায় আলোচনা করেছিলাম আংশিক, আজকেও আমি আলোচনা করব। তো আজকে যে আমাদের শিরোনাম, পাঠ শিরোনাম হবে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি। এটা আছে পাঠ শিরোনাম ফিজিক্যাল জিওগ্রাফি। এই ফিজিক্যাল জিওগ্রাফিটা, এই টপিকসটা পড়লে তোমরা জানতে পারবে যে শিক্ষণফল হবে। যে শিক্ষণফল হবে সেটা হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি যে শিক্ষণফল লার্নিং আউটকামস, লার্নিং আউটকামস তোমরা 1 নম্বর পাবে যে প্রাকৃতিক ভূগোল কি। প্রাকৃতিক ভূগোল কি? হোয়াট ইজ ফিজিক্যাল জিওগ্রাফি? হোয়াট ইজ ফিজিক্যাল জিওগ্রাফি? তোমরা এখানে যে আমাদের পাঠ শিরোনাম, আমাদের শিক্ষণফল তোমার জানবে 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক ভূগোল কি, হোয়াট ইজ ফিজিক্যাল জিওগ্রাফি একটা। 2 নম্বর যেটা জানবে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর। অর্থাৎ নেচার অ্যান্ড সাবজেক্ট ম্যাটার। অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এটা জানতে পারবে। 2 নম্বর তোমরা জানতে পারবে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর, অর্থাৎ নেচার অ্যান্ড সাবজেক্ট ম্যাটার, নেচার অ্যান্ড স্কোপ, বলে গেছে নেচার অফ স্কোপ। স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এইটা তোমরা জানতে পারবে। 3 নম্বর জানতে পারবে প্রাকৃতিক ভূগোলের উপাদান ও বিষয়ক বস্তু। তিন নম্বর জানতে পারবে প্রাকৃতিক ভূগোলের উপাদান ও বিষয়বস্তু, এলিমেন্টস অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এইটি তোমরা যেটা 4 নম্বর জানতে পারবে প্রাকৃতিক ভূগোলের উপাদান ও বিষয়বস্তু। তাহলে আমরা যে শিক্ষণফল, লার্নিং আউটকামস যেটা আমরা পাবো এই প্রাকৃতিক ভূগোল থেকে, সেটা আমরা 4টি ভাগে দেখাচ্ছি। এই অধ্যয়ন পাঠ করলে তোমরা জানতে পারবে যে প্রাকৃতিক ভূগোল কি, হোয়াট ইজ ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোল প্রকৃতি পরিসর কি, নেচার অ্যান্ড স্কোপ অফ সাবজেক্ট ম্যাটার অফ ফিজিক্যাল জিওগ্রাফি। 3 নম্বর জানতে পারবে প্রাকৃতিক ভূগোলের উপাদান ও বিষয়বস্তু, অর্থাৎ এলিমেন্টস অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ ফিজিক্যাল জিওগ্রাফি। আর একটা জানতে পারবে 4 নম্বর জানতে পারবে যে প্রাকৃতিক ভূগোল পাঠের প্রয়োজনীয়তা। প্রাকৃতিক ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অর্থাৎ what is the importance of physical geography on biosphere? What is the
What is the importance of physical geography on biosphere? এটা জানতে পারবে যে 4 নম্বরে জানতে পারবে হোয়াট ইজ প্রাকৃতিক ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল জিওগ্রাফি অন বায়োস্ফিয়ার, অর্থাৎ জীবজগতের উপর প্রাকৃতিক ভূগোলের বা মানুষের উপর প্রাকৃতিক ভূগোলের কী প্রয়োজন রয়েছে এটা তোমরা জানতে পারবে। তাহলে আমাদের 4টে টপিকস আমরা এখানে দেখলাম যে আমরা শিকলফলের ভিতরে আমরা পেয়েছি 4টে জিনিস। তার ভিতরে প্রথম জিনিসটা যেটা হচ্ছে হোয়াট ইজ ফিজিক্যাল জিওগ্রাফি, এইটা তোমাদের দেখাই কি অবস্থায় আছে দেখি। প্রাকৃতিক ভূগোল কি দেখো, আগের দিন যে ক্লাসে আমি প্রাকৃতিক ভূগোল সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম আংশিক। তবে আরেকটু বলি যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে প্রকৃতির দেওয়া জিনিসগুলি আলোচনা করা, যে ভূগোল আলোচনা করে তাকে বলে প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ প্রাকৃতিক বিষয়াদি নিয়ে যে ভূগোলে আলোচনা করা হয় তাকে বলে প্রাকৃতিক ভূগোল। Physical geography is a science which deals with the morphology, climatology and hydrosphere and how effect on human life. অর্থাৎ প্রাকৃতিক ভূগোল বায়ুমণ্ডল ও ভূমণ্ডল নিয়ে আলোচনা করে এবং আলোচনা করা শেষ না, এগুলো মানুষের জীবনধারার উপরে কীভাবে ইফেক্ট করে তাও জানা যায়, একে বলে প্রাকৃতিক ভূগোল। তাহলে আমাদের অধিকার যাওয়ার দরকার নেই, আমরা মোটামুটি প্রাকৃতিক ভূগোল সম্পর্কে জানলাম। এবার জানবো নেচার অ্যান্ড স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রকৃতি এবং পরিসর। প্রকৃতি এবং পরিসর এটি আমরা জানব। তাহলে দেখা আছে প্রকৃতি কি পরিসর কি। প্রকৃতি হচ্ছে প্রকৃতির দেওয়া জিনিসগুলি আলোচনা করা, এবং এই প্রকৃতির দেওয়া জিনিসগুলি সারা বিশ্বব্যাপী পরিবর্তন হচ্ছে, যা জীব জগতের উপর একটা প্রভাব বিস্তার করছে। দেখা যাচ্ছে যে পৃথিবীর প্রাকৃতিক ভূগোল একটি গতিশীল বিজ্ঞান। এমন এক সময় ছিল যে এই প্রাকৃতিক ভূগোল শুধু পৃথিবী নিয়ে আলোচনা করত, এখন না, এখন প্রাকৃতিক ভূগোল পৃথিবী, মানুষ এবং পরিবেশ এই 3টি বিষয় নিয়ে আলোচনা করে। পৃথিবী, মানুষ এবং পরিবেশ এই 3টি বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের ভিতরে পৃথিবী, মানুষ, পরিবেশ রয়েছে, এবং পৃথিবী, মানুষ, পরিবেশ একটা অঙ্গাঙ্গভাবে জড়িত, কেউ কারোর ছেড়ে যেতে সম্ভব নয়। কারণ পৃথিবীর আকার, আয়তন, তার উৎপত্তি, তার পরিমাপ এইসব পৃথিবীতে আলোচনা করা হয়। আর মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক, মানুষকে বাদ দিয়ে পৃথিবীর কল্পনা করা যায় না। সুতরাং মানুষের ধরন, মানুষের বৈশিষ্ট্য, মানুষের বন্টন, মানুষের জীবন জীবিকা এইগুলো পৃথিবীর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। আবার এনভায়রনমেন্টও ভিতরে মানুষ পৃথিবী এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্টে কোন ধরনের মানুষ বসবাস করে, কোন এনভায়রনমেন্টে মানুষের উপযোগী রয়েছে বসবাসের, কোন এনভায়রনমেন্টে মানুষ বসবাস করতে পারে না, কোন এনভায়রনমেন্টে জীবন জীবিকার মান উন্নয়ন হয়, সেটা আমাদের পরিবেশে আসে। সুতরাং দেখা যাচ্ছে পৃথিবী, মানুষ, এই পরিবেশ এই 3টে জিনিস আমরা দেখি অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। তাহলে আমরা দেখি যে এই যে পরিবর্তন আছে, যে প্রকৃতির দিন দিন পরিবর্তন আছে, যে সেটা কীভাবে হচ্ছে এটা আমরা দেখি। তা আমরা 1 নম্বরে আসি, যে পরিবর্তনের ভিতরে যেটা আসে আমরা 1 নম্বর দেখি যে পৃথিবীর অবস্থান অর্থাৎ লোকেশন অফ দ্য আর্থ, লোকেশন অফ দ্য আর্থ। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী যখন প্রথমে সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী কিন্তু একটা আগ্নেয় অবস্থায় ছিল, আস্তে আস্তে তাপ বিকিরণ করে গ্যাসীয় অবস্থায় আসে, তারপর আবার তাপ বিকিরণ করে তরল অবস্থায় আসে,
আবার তাপ বিকিরণ করে কঠিন অবস্থায় যে আমরা এখন দেখা যাচ্ছে এটি আসছে। এরকম পৃথিবীর এই অবস্থায় আসতে গেলে প্রায় আনুমানিক ধারণা 500 কোটি বছর হয়তো লেগেছে। এই পৃথিবীর এই পরিবর্তনের জন্য দেখা যাচ্ছে কোনো স্থান দুটি স্থান অনেক দূরে ছিল, সেই দুটি স্থান কাছাকাছি চলে গেছে, আবার কাছে ছিল দূরে চলে গেছে। আবার দেখা যাচ্ছে কোনো স্থান উঁচু ছিল নিচু হয়ে গেছে, আবার নিচু স্থান উঁচু হয়ে গেছে। যেমন পৃথিবীর সবচেয়ে বড়টা মরুভূমি সারা মরুভূমি, একদম তলদেশে সাগর ছিল, ওখানে সাগর ছিল, ওখানে আস্তে আস্তে ভূ আলোড়নের ফলে ওইটা উঁচু হয়ে একটা মরুভূমির সৃষ্টি হয়েছে। এইভাবে পৃথিবীর বিবর্তন বা অবস্থানের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। 2 নম্বর দেখো পৃথিবীর বিবর্তন। 2 নম্বর দেখো পৃথিবীর বিবর্তন। হ্যাঁ, evolution of the earth। দেখো বর্তমান যে পৃথিবীর যে মানচিত্র আসছে, এই মানচিত্র কিন্তু একদিন এরকম ছিল না। কালের পরিপ্রেক্ষিতে মানচিত্র চেঞ্জ হতে হতে আমাদের এরকম বর্তমান মানচিত্র অবস্থা দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন দেখা যাচ্ছে পৃথিবীর 7টি মহাদেশ তখন ছিল, এখনও আছে 7টি মহাদেশ। একটা আছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, 7টি মহাদেশ। আর এই 7টি মহাদেশকে ঘিরে রয়েছে 5টি মহাসাগর, বড় বড় মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং উত্তর মহাসাগর। এই পৃথিবী এই সৃষ্টির দিকে তাকালে মনে হয় কোন নিপুণ কারিগর তার স্বহস্তে সুন্দর হস্তে এই পৃথিবীটা এরকম সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তাহলে দেখা যাচ্ছে এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন পৃথিবী মহাসাগর যখন সৃষ্টি হয়েছে, মহাসাগর দেশ সৃষ্টি হয়েছে, তখন এর ভিতরে মহাসাগর তলদেশে দেখা যাচ্ছে অনেক দ্বীপের সৃষ্টি হয়েছে, অনেক শৈলশিরা সৃষ্টি হয়েছে, সমুদ্র বক্ষে অনেক দ্বীপ চলে আসছে, অনেক খাতের সৃষ্টি হয়েছে। এইভাবে আস্তে আস্তে কালক্রমে পৃথিবীর পরিবর্তন হতে হতে এই পর্যন্ত আসছে। তারপর দেখো যে জলবায়ুর পরিবর্তন। 3 নম্বরে এসো জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন অর্থাৎ ক্লাইমেটিক চেঞ্জ। হ্যাঁ, এইটা জলবায়ুর পরিবর্তন। দেখো সারা বিশ্ব জলবায়ু একটা হুমকির সম্মুখীন দাঁড়িয়েছে। জলবায়ু একদিন কিন্তু এই অবস্থা ছিল না, অনুকূলে আমাদের ছিল, কিন্তু এখন দিন দিন মানুষ প্রকৃতির উপরে এত নিষ্ঠুর আচরণ করছে যে জলবায়ু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে জলবায়ু তো সেদিন পেপারে দিছিল, পেপার দেখবে যে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত 11,000 জলবায়ু বিজ্ঞানী যে রিপোর্ট দিয়েছে যে 2030 বা 50 বছরের পরে পৃথিবীতে প্রায় একটা হুমকির সম্মুখীন আসছে। হয়তো 450 কোটি মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়াবে। এখানে কী হবে? ভূগর্ভস্থ পানি পাবে না, আর্সেনিক পানি বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, যার দরুন উত্তর মেরু দক্ষিণ মেরু গলে যাবে। উত্তর মেরু দক্ষিণ মেরু যদি গলে যায় তার সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে, তখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই জলবায়ু একটা বিরাট পরিবর্তন দেখা দিয়েছে, যা আগে এরকম ছিল না। এই পরিবর্তনটা হচ্ছে কি? মানুষ খামখেয়ালিভাবে গাছ কাটতেছে, ডিফরেস্টেশন করতেছে, মানুষ পরিবহনে পেট্রোল পোড়াচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, শিল্প কারখানাতে কার্বন মনোক্সাইড বেরোচ্ছে, ইটের ভাড়ার থেকে চিমনির থেকে কার্বন মনোক্সাইড বেরোচ্ছে, সিএফসি গ্যাস বেরোচ্ছে। এইরকম এই সমস্ত গ্যাসীয় উপাদানগুলি বায়ুমণ্ডলে যাইয়ে ওজোন স্তর যেটা রেকটিফাইড করে সূর্যের আলো আমাদের সেই বেগুনি রশ্মিটা আমাদের ঠেকায়, সেটা ফুটো হয়ে যাচ্ছে। এটা সৌরপর্দা বলা হয়। ওজোন স্তরটাকে আমরা বলি সৌরপর্দা। তো এই সৌরপর্দাটা ফুটো হয়ে যাচ্ছে।
সরাসরি ওই বেগুন রশ্মি আমাদের কাছে চলে যদি আসে তাহলে আমরা বধির কানা আমরা অনেক আমাদের ক্ষতিগ্রস্ত হব। তো এই যে পরিবর্তন হচ্ছে জলবায়ুর, এ কিন্তু আস্তে আস্তে এই পরিবর্তনটা আরও বাড়ছে, আগে ছিল, বর্তমান চলছে, ভবিষ্যতেও চলবে। তা এই যে পরিবর্তন, এই সমস্ত এই প্রকৃতির সব কিছু এরকম পরিবর্তনই হচ্ছে। তারপর দেখো 4 নম্বর যেটা আসে সেটা আছে পরিবেশের পরিবর্তন। পরিবেশের পরিবর্তন, পরিবর্তন অর্থাৎ চেঞ্জিং অফ দ্য এনভায়রনমেন্ট। এইটা দেখা যাচ্ছে যে জলবায়ু যখন পরিবর্তন হচ্ছে তখন এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আজকে পরিবেশের উপর আমরা নির্ভর, আজকে জলবায়ুর উপর নির্ভর করে আমাদের অনেক কিছু আমাদের জীবনযাত্রা নির্ভর করে। সেখানে যদি জলবায়ুর পরিবর্তন হয়, পরিবেশ স্বাভাবিক পরিবর্তন হয়ে যাবে। আমরা এই পরিবেশে বসবাস করার এক পরিবেশে উপযোগী হচ্ছেন। আমাদের যে উৎপাদন ক্ষমতা, আমাদের যে জীবন জীবিকার মান, সেই পরিবেশে অ্যাডজাস্ট করতেছে না। কী জন্যে? যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হলে কোনো স্থান তাপ বেড়ে যাচ্ছে, অনেক তাপ বেড়ে যাচ্ছে, সেখানে বসবাস করা অযোগ্য হয়ে পড়ছে। আবার দেখা যাচ্ছে কোনো স্থানে মানুষ কষ্ট সহিষ্ণু যারা না, সেখানে বসবাস করতে পারছে না। তাহলে দেখা যাচ্ছে এই যে ব্যাপক পরিবর্তন, পরিবেশের পরিবর্তন হচ্ছে এই জলবায়ুর জন্য। আবার দেখা যাচ্ছে যে উদ্ভিদের পরিবর্তন। উদ্ভিদের পরিবর্তন, তো এরকম উদ্ভিদেরও অনেক পরিবর্তন হচ্ছে। অনেক হাজার হাজার উদ্ভিদ আবির্ভাব হচ্ছে, আবার কিছু উদ্ভিদ শেষ হয়ে যাচ্ছে। এরকম উদ্ভিদের পরিবর্তন আছে, প্রাণীকুলের পরিবর্তন আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমি একটা ছোট্ট একটা ছবি দিয়ে তোমাদের দেখিয়ে আমি শেষ করব। যে দেখো ছবিটা একটু, এই দেখো, এটা আছে মেঘ, এগুলো মেঘ, এই বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে, হ্যাঁ, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে স্থলভাগ, এই যে বায়ুমণ্ডল, এই জলভাগ, তাকে দেখা যাচ্ছে যে যখন সমুদ্র থেকে জলীয়বাষ্প উপরে উঠে যাচ্ছে তো মেঘ হচ্ছে, মেঘ জমা হয়ে ঘনীভূত হচ্ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে আবার এই স্থলভাগে আসছে, আবার শুয়ে আবার সাগরে চলে যাচ্ছে। এই সাইকেল স্টারে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই সব পরিবর্তন, এবং এই স্থলভাগ, বায়ুমণ্ডল, জলভাগ একটা সঙ্গবদ্ধভাবে আছে, এটা ধারণা করা যায়। সুতরাং আমরা বলতে পারি যে প্রকৃতির যে পরিবর্তন তা আমরা এই সমস্ত আলোচনায় মাঠে বুঝতে পারি। তা যাক, আমি সামনের দিন পরিষ্কার আলোচনা করব। তোমরা যারা এই ক্লাসটা দেখেছো আমি তাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে তোমরা বাড়িতে দেখবে, পড়াশোনা করবে, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।